এই যে আপনি শেখ হাসিনা ভালো ছিলেন, তাইলে শেখ হাসিনার এখনো আওয়ামী লীগকে ভেঙে ফেলার নানা কায়দা কানুন চলছে, তার মধ্যেও আওয়ামী লীগের নেতাকর্মীরা, তৃণমূলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ এবং তাই বলছেন যে শেখ হাসিনার বিকল্প, তারা নেতৃত্ব চান না। শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে আবার প্রত্যাবর্তনের কতটা সুযোগ দেখেন আপনি? এটা তো 100% আমি মনে করি উনি আসবেই, ওনাকে জোর করে ঠেকাতে পারবে না, কারণ আমরা পরিবেশ সৃষ্টি করে ফেলছি, জনগণের সমর্থন ওনার দিকে। আর ওনার সাংগঠনিক শক্তি যথেষ্ট ভালো। আওয়ামী লীগকে যতই খারাপ বলি না কেন, আমরা তো ছোটবেলা থেকে আওয়ামী লীগকে দেখছি অনেক আগের থেকে। ওরা ছোটবেলা মানে আমি যখন সেই জ্ঞান হয়, আওয়ামী লীগই সবসময় খুব সংগ্রামী ছিল। পাকিস্তান সময় বিভিন্ন সময় তারা আওয়ামী লীগের লোকেরা রাস্তায় খুব থাকতো। আওয়ামী লীগের একটা কি, এটা আমি নিজে একটা লিখছিলাম, নেগেটিভ ভাবে লিখেছিলাম যে আওয়ামী লীগ একটা কাল্টের মতো হয়ে গেছে। মানে নেতার প্রতি অবিচল আস্থা এবং কতগুলো নিয়ম কানুন, তার নিজস্ব নিয়ম কানুন মেনে চলেছে, ধর্মীয় ভাবে কাল্টটা নেগেটিভ ভাবে ইউজ করা হয়। আমি সেইভাবে বলছিলাম যে ক্ষমতা থাকার সময় এটা কাল্ট হয়ে গেছে, এক স্টাইলে কথা বলবে, সুরাব মতো করে একই ধরনের কথা বলবে। তো ওই কাল্ট সিস্টেমটা কিন্তু এদের জন্য আবার যখন বিরোধী দলে থাকে তখন ইট ওয়ার্কস। ওই নেতৃত্বের প্রতি অবিচল আস্থা এবং তার জন্য জান দেওয়া, লাভ দিয়ে পড়া, এটা। এবং ওই জিনিসটা আমি এবার যেমন বললাম আমি যে এই শেখ হাসিনা এবার যখন ইলেকশনের প্রশ্ন আসবে, তারা কিন্তু ওই শেখ হাসিনাকে ভোট দেবে, নৌকা মার্কা বা আওয়ামী লীগের ক্যান্ডিডেটকে দেবে না। আমার একটা ধারণা থেকে বলছি, আমি আওয়ামী লীগের সমর্থক বা শেখ হাসিনার সমর্থক না, পরিবেশ থেকে বলছি। আমি এই জিনিসটা 70-তে দেখেছিলাম। 1970-তে যখন ইলেকশন হয়, ওই আমি তখন একটা প্রিজাইডিং অফিসার ছিলাম নিতাইগঞ্জে, নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে। আমি প্রিজাইডিং অফিসার, খুব ইয়াং অফিসার, আমি তো ইঞ্জিনিয়ার, আমার আন্ডারে অনেক বয়স্ক লোক ছিলেন, রেসিডেন্ট প্রিজাইডিং। ওখানে গিয়ে দেখি বুড়া লোকরা আসছে, তারা আওয়ামী লীগের তখন ক্যান্ডিডেট ছিলেন ওখানে ভালো, শামসুজ্জোহা সাহেব। কিন্তু অনেকে এসে বলছে শেখ মুজিবকে ভোট দেবো, শেখ মুজিবকে ভোট দেবো। কি করতে হবে মানে শেখ মুজিবকে ভোট দিয়েছে, তারা নৌকা মার্কা দেয় নাই, তারা ওইটা বলুন কাল্ট, তারা নৌকা মার্কাও দেয় নাই, তারা ইয়েকেও দেয়নি, ওই যে দেয়নি, তারা দিয়েছে শেখ মুজিবকে। ওই যে একটা কাল্ট, মানে উনি কিন্তু এককভাবে এই 6 দফাটা উঠে তুলেছিলেন, উনি ওর জন্য জেল খেটেছেন। মানুষের একটা ইয়ে ছিল যে না, ওনাকে জিতাতে হবে, ওনাকে জিতালে আমাদের মুক্তি হবে। তো সেই প্রবলেম এখন আমি আবার দেখছি, শেখ হাসিনাকে ভোট দেবে তারা আওয়ামী লীগকে ভোট দেবে না, ক্যান্ডিডেটকে ভোট দেবে না। এটা যত তাড়াতাড়ি এই জিনিসগুলোকে মীমাংসা করা যায় ততই ভালো। আমি যেটা বলছি এটা আমার ধারণা থেকে বলছি, এটা ভুল হতে পারে, ওটাকে কেউ মানতেও পারেন, নাও মানতে পারেন। আমার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, তার আগে আমি চাকরি করতাম, বড় বড় জায়গায় ছিলাম, আমি টেবিলের এপাশ থেকেও দেখেছি, দেশকে ওপাশ থেকেও দেখেছি, আমি ব্যুরোক্রেটও ছিলাম, আবার আমি রাজনীতিবিদও ছিলাম। তো আমি সব দিকে দেখার অভিজ্ঞতা, এবং রাজনীতিতে শুধু না, পার্লামেন্টে আমার মনে হয়, আমার ব্যক্তিগত ধারণা, আমার চেয়ে অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান এখন বাংলাদেশের সেকেন্ড কেউ আছে কিনা আমার সন্দেহ করি। আমি প্রায় সব পার্লামেন্টে ছিলাম, 2014-তে আমি ছিলাম না, এবং সব জায়গায় আমি পার্টিসিপেট করছি। আমি কিন্তু খালি পার্লামেন্টে এসে বয়কট করে চলে যাইনি, বসে থাকিনি, আমি প্রত্যেক সময় পার্টিসিপেট করছি, সবসময় ছিলাম পার্লামেন্টে। এরা যে অনেক সময় সংবিধানের অনেক কথা বলেছেন, যারা সংবিধান সংশোধন করেছেন, আমি তাদেরকে বলতে চাই উইথ ডিউ রেসপেক্ট, সংবিধানটা কিভাবে ব্যবহৃত হয় দেশ চালাতে, কিভাবে পার্লামেন্টে ব্যবহৃত হয়, এগুলো সম্পর্কে ওনাদের কোনো ধারণা ছিল না। আমাকে বলেননি, তাও আমি একটা সংবিধান সংস্কার প্রস্তাব দিয়েছিলাম, পেপারও ছাপিয়েছি, এটা আমার কাছে আছে। ওনারা এটা রিসিভ পর্যন্ত করেননি, ওনারা কোনো একটা অফিসের কর্মচারীকে দিয়ে ওটা রিসিভ করে নিয়ে গেছেন, ওনারা এটা এক লাইন পড়েও দেখেননি। তো ওনারা ঐক্যমত সরকার করেছেন, একেবারে বিশাল কিছু করে ফেলবেন, ওনারা সকলের সঙ্গে আলাপ করেছেন, এবং ওনাদের সংবাদ ওনার বিভিন্ন দেখলাম আমি মিডিয়াতে প্রচার করছেন, সাক্ষাৎকার দিচ্ছেন, যেটা না হলে দেশ ধ্বংস হয়ে যাবে। আইন করা এক জিনিস, নিয়ম করা এক জিনিস, আর বাস্তবায়িত হয়ে সেটা সুফল পাওয়া আর এক জিনিস। কোনো সংবিধান কোনো দেশের কোনোদিন খারাপ কিছু লেখা থাকে না। যেটা চরম স্বৈরাচারীবাদী সরকার, সেখানেও সংবিধানে ভালো ভালো জিনিসই থাকে। প্র্যাকটিস করা যায়, কোনটা প্র্যাকটিস করা সম্ভব, কোনটা সম্ভব না, কোনটা আমরা পারবো, কোনটা পারবো না, এটা ব্যক্তিগতভাবে যারা এইসব করছেন অভিজ্ঞতা থেকে বলতে পারেন। ইন্ডিয়ার সঙ্গে আমাদের মিল হবে না, ইন্ডিয়ার সঙ্গে যদিও আমাদের অনেক মিল আছে, অন্যান্য দেশের সঙ্গে তো আমাদের আকাশ পাতাল ব্যবধান। একটা দেশের দেখে যদি আমি কপি করি, ওই আমার সংবিধান সেটা কাজ নাও করতে পারে। কাজে সংবিধানে লেখা থাকলো ভালো কথা, তার জন্য দেশ ভালো হয়ে যাবে, আমরা সংবিধানে সংশোধন করে দিয়েছি এই জন্যই দেশ খুব ভালো চলবে, ডেমোক্রেটিক হয়ে চলবে, নো, ইট ইজ নট পসিবল। কারণ প্রত্যেকটা সংবিধানকে প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিস যারা করবে তাদের সেই ধরনের কতগুলো জিনিস মেনে চলতে হবে, যেমন ওগুলোর কতগুলো সেফগার্ড থাকে, কতগুলো প্রতিষ্ঠান থাকে। এই প্রতিষ্ঠানগুলোকে আমরা যদি রক্ষা করতে না পারি। আরেকটা জিনিস প্রশ্ন করি তাহলে, এই যে শেখ হাসিনার কথা আপনি বললেন, এবং শেখ হাসিনার বিকল্প এই মুহূর্তে আপনি কোনো নেতৃত্ব দেখেন কিনা দেশে? না, আমি মানে এই মুহূর্তে আমি অন্য দলের কথা বলতে পারবো না। আমি সামগ্রিকভাবে আমি বললাম যে কোনো বিকল্প দেখেন কিনা। বিকল্প বিকল্প বলে চিৎকার করেই তো ইউনূসকে বসানো হলো ক্ষমতায়। দেশ আসলে কি পেল ইউনূসকে বসে? না, ওটাই তো বলছি, দেশ হতাশা পেল, চরমভাবে হতাশ সাধারণ মানুষ। তারা যে আশা নিয়ে নেমেছিল, একটা আশাও পূর্ণ হয়নি, বরং তারা যেটা ভয় করেছিল, ভয় করেনি, সেটি হয়েছে। যে মানে বিশালভাবে দেশ একটা গর্তের মধ্যে পড়ে গেছে, এই থেকে উদ্ধার হওয়া, দেশ ডিভিশন হয়ে গেছে, দেশের মধ্যে এখন কাটাকাটি, হানাহানি, মারামারি, কেউ কাউকে দেখতে পারে না। আমাদের একজন আরেকজন রাজনীতিবিদকে দেখলে কোনো সময় আমি দেখিনি, দেখলে মনে হয় তাকে জবাই করতে হবে বা সে আমাকে জবাই করবে। এই পরিস্থিতি পরিবেশ তো বাংলাদেশে আমরা আগে কোনো সময় এতটুকু দেখিনি।
কিছুটা ছিল, কিছুটা করেছে, শেখ হাসিনাও কিছুটা করেছিল, কিন্তু এই পরিবেশ সৃষ্টি করা, রাস্তার পথে হাঁটতে গেলে আমি নিরাপদ বোধ করি না। কেউ আমার সঙ্গে একটা রাজনৈতিক নেতা আসলে আমি ডিস্টার্ব ফিল করি যে উনি আবার আমাকে কি করতে চান বা কি বলতে চান। সামান্য একটা স্টেটমেন্ট দিলে দেখি যে বিভিন্ন ফেসবুক আসে, ইনি এখনো পর্যন্ত জেলে নাই কেন, ওনাকে ফাঁসি দেওয়া হয় না কেন, ওনাকে রাস্তা পিটিয়ে মারা হচ্ছে না কেন, এসব ফেসবুকে লেখা হচ্ছে। আমরা কিছু কথা বলতে চাই নিজের কথা সেটার জন্য। তো সেই হিসাবে নেতৃত্ব নতুনভাবে তৈরি করার মতো তো মানুষের কোনো এক্সাম্পল দেখতে পাচ্ছেন। একটা আশা করছিল যে আমাদের ইউনূস সাহেব বিশ্বব্যাপী তার একটা মর্যাদা আছে, সবাই আমরা আশা করছিলাম যে উনি একটা নতুন কিছু দেখাতে পারবেন। সারা বিশ্ব যখন ওনাকে সম্মান করে, ওনাকে ভ্যালু দেয়, নিশ্চয়ই ওনার কোনো ভ্যালু আছে, কিন্তু উনি নিজেকে যেভাবে উপস্থাপন করেছেন এবং যেটা করেছেন তারপরে মানুষ আর কারোর উপরে বিশ্বাস রাখতে পারছে না। আর বাকি তো ট্রায়াল না করা পর্যন্ত তো আমরা বুঝতে পারবো না। শেখ হাসিনা যেহেতু দেশ চালিয়েছেন, কাজেই অ্যাটলিস্ট ওনার দলে ওনার পক্ষে বিকল্প আর কাউকে মানুষের গ্রহণ করবে না। আর বললাম তো একটা আওয়ামী লীগের একটা কাল্ট এ ধরনের আছে তাদের। আর সেটা বললে বিএনপিতে কিন্তু গ্রহণ করেনি। বিএনপি কিন্তু ভাগ করার জন্য আওয়ামী লীগ অনেক চেষ্টা করেছে, 2-3টা তৃণমূল বিএনপি এটা সেটা করেছিল গত একবার নির্বাচনের সময়, নানান সুযোগ সুবিধা দেওয়ার কথা বলেছিল, কিন্তু ওগুলো কাজ হয়নি। কাজেই বড় রাজনৈতিক দলকে এইভাবে দুর্বল করা যায় না। আর নতুন নেতৃত্ব এগুলো সাধারণত টেস্ট করে তারপরে বুঝতে হয়, প্লেয়ার কে ভালো খেলে তারপরে বুঝতে হবে, আগের থেকে বলে লাভ নেই। খেলার মতো প্লেয়ার এখন কেউ খেলেছে ভালো এরকমের মধ্যে আমরা কাউকে দেখছি না, এই মুহূর্তে দেখছি না। একটা প্রশ্ন করতেই চাই, এই যে দেশে এত কিছু ঘটে যাচ্ছে, আপনার কাছে মনে হচ্ছে কি বাংলাদেশের মানবাধিকার বলতে কিছু আছে? ও নো, বাংলাদেশে এখন মানবাধিকার লঙ্ঘন চরম পর্যায়ে গেছে। কারণ কোনো অধিকারই নেই বলতে গেলে, মানে চিন্তাও করা যায় না যে কি পর্যায়ে আমরা চলে গেছি। যাকে ইচ্ছা যে কোনো বিষয়ে যেখানে করা হচ্ছে। আমার কোনো পাসপোর্ট নেই, 2 বছর থেকে আমাকে কোনো পাসপোর্ট দেওয়া হচ্ছে না, অনেক চেষ্টা করছি, আমার ওয়াইফের কোনো পাসপোর্ট নাই, আমার নামে মামলা কেন কোনো মামলায় নাই দেওয়া হচ্ছে না। আমাদের 3 জন জেলখানা থেকে নির্বাচন করেছে, তারা জেলখানা থেকে 1 জন মাত্র বেরোতে পারছে, 2 জন এখনো বেরোতে পারেনি। জামিন হলেই শোন অ্যারেস্ট করে নিয়েছে। আমাদের একজনকে ইলেকশনের সময় সে বলছিল যে ইলেকশন করছে কিন্তু আমি খুব বিপদে আছি, পরে সে বলছে আমি ইলেকশন থেকে উইথড্র করবো, আমাকে যে কোনো সময় একটা অ্যারেস্ট করতে পারে, ঝামেলা করতে পারে। আমরা বিশ্বাসই করতে পারিনি, তাকে এখন অ্যারেস্ট করছে এবং তাকে এখন আবার কোনো জামিন দেওয়া হচ্ছে না। তো মানুষের কথা হলো আমাকে দোষ হয়েছে, আপনি আমাকে বিচারে নিয়ে যাবেন, আমাকে চার্জশিট করবেন, বিচারে আমি দোষী সাব্যস্ত হবো, তারপরে আপনি জেলে নেবেন। এখন জেলে না হচ্ছে এয়ারপোর্টে জেলে না হচ্ছে এবং বের করার পরে শোন অ্যারেস্ট দেখানো হবে না। এই জন্য আমাদের যারা ভুক্তভোগী, আমি তাদের রেফারেন্সে বলছি, আমি তো নিজে জানি না, তাদের থেকে শুনেছি যেটা বলে স্যার শোন অ্যারেস্ট দেখাবে না বলে 3-4 অর্গানাইজেশনের কাছে আমাদেরকে ক্লিয়ারেন্স দিতে হয়। যখন আমাদের লোকেরা ক্লিয়ারেন্স যায় তখন মোটা অঙ্কের অর্থ দাবি করা হয়, মানে একটা ব্যবসা, সিন্ডিকেটেড ব্যবসা হচ্ছে। এবং প্রচুর মানুষকে গ্রামে একটা একজন দেখালো, সাধারণ একজন কর্মচারী স্যার আমাকে 2-3টা মামলা দিয়ে দিচ্ছে, সেখানে একটা মামলা দিয়ে তার বিরুদ্ধে একটা বিভিন্নভাবে ওই বাণিজ্য চলছে। এগুলো হলো আমি বললাম যে হিউম্যান রাইটস ভায়োলেশনের একেবারে প্রকৃষ্ট উদাহরণ, যে সরকারি ব্যবস্থার মাধ্যমে মানুষকে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্নভাবে মানুষ অন্যায়ভাবে মানুষকে তাদের অধিকার থেকে হরণ করা হচ্ছে। ওই স্বাভাবিক যেটা জামিনের অধিকার সেটা দেওয়া হচ্ছে না, বলা হচ্ছে যে এই মামলার কোনো জামিন দেওয়া হবে না। এগুলো পৃথিবীতে, আমি তো লয়ার না, আমি তো ল মেকার ছিল, দীর্ঘদিন এইসব স্টাডি করছি। তো আমার ফ্যামিলি আবার সবাই, আমার ফাদার, আমার দাদা, আমার নানা সবাই লয়ার ছিল, তো এই জন্য আমি ল সম্পর্কে জানি কিছু, মানে সৌভাগ্য হচ্ছে জানি। এখন যে পরিস্থিতি চলছে বাংলাদেশে, কারো কোনো অধিকার নেই। দোকানপাট যারা করছে তারা বলছে স্যার আমাদেরকে চাঁদা দিতে হয় 2 দিন পর, এখন বাড়িতে গিয়ে চাঁদা দিয়ে আসতে হয়। মানুষের কোনো ধরনের নিরাপত্তা নাই, কাকে কোন সময় কে খুন করবে, কাকে কে করবে, কার খুনে কে ধরা পড়বে, নাথিং ইজ নোন টু, মানে কেউ জানে না, পিপল আর হেল্পলেস। এবং এগুলোকে এনফোর্স করার যে মেশিনারি, এরা বেশিরভাগ ক্ষেত্রেই মানে এনফোর্স করতে গিয়ে সাধারণ মানুষের অত্যাচার করছে, বিভিন্নভাবে অত্যাচার করছে। বললাম না যে পাসপোর্ট দিচ্ছে না আমার, তারপরে আবার অনেকের বিভিন্নভাবে তাদেরকে জামিন দিচ্ছে না, আবার জামিন হলে শোন অ্যারেস্ট দেখাচ্ছে, আবার মানে এইভাবে শোন অ্যারেস্ট দেখানো হবে এই ভয় দেখিয়ে আবার টাকা নিচ্ছে। খুবই দুঃখজনক, মানে মানবাধিকার বলতে কিছুই নেই। আপনি বলছিলেন মানবাধিকার প্রসঙ্গে, বা এটা তো সাংবিধানিক অধিকার একটা দলের রাজনীতি করা। এই যে ইউনূস একটা নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো, আর বিএনপি এসে আওয়ামী লীগকে আইন করে এটাকে আবার করে দিলে, এটা কি রাজনীতির জন্য কোনো সুবার্তা দিল? এটাকে রাজনীতির, এটা যে দেশটা যে ডেমোক্রেটিক দেশ, এই একটা এক্সাম্পল ইজ সাফিসিয়েন্ট টু সে দিস ইজ নট এ ডেমোক্রেটিক কান্ট্রি। ডেমোক্রেটিক কান্ট্রিতে আপনি আপনার প্রতিদ্বন্দ্বীকে আপনি আগে ডিসকোয়ালিফাইড করে দিবেন, তারপরে আপনি ইলেকশন করবেন, তারপরে আপনি খেলবেন, এটা তো হয় না। আপনি তাকে দোষ করলে দোষের জন্য শাস্তি দেবেন, বিচার করে দেবেন, বিচার আগে তাকে আপনার পুরো বিচার জন্য আইনের প্রোটেকশন সবার আছে, সেটা তাকে দিতে হবে, আপনি সেটা তাকে দিচ্ছেন না। এবং একটা বড় একটা গোষ্ঠীকে, যারা একটা ওয়ান অফ দ্য 2 বিগেস্ট পার্টিস, এবং যাদের বাংলাদেশের প্রতি যাদের অনেক অবদান আছে এবং মানুষ এটা অ্যাকসেপ্ট করে, অনেক ফ্যামিলি 3-4 জেনারেশন থেকে এই দল করে, তারা দলকে সেইভাবে ভালোবাসে, যেমন একটা
ইট ইজ পার্ট অফ দেয়ার কালচার। তো সেই সমস্ত লোককে আপনি এক কথায় একটা অর্ডার দিয়ে তাদেরকে বের করে দিয়ে আপনি ডেমোক্রেসি করবেন, এটা কোনো ডেমোক্রেসি হতে পারে না। ইট ক্যানট বি, এটা কোনো ডেমোক্রেটিক সিস্টেম হতে পারে না, এটা কোনো ডেমোক্রেটিক সিস্টেম ইন অপারেশন বলা ঠিক না, বললে এটা গায়ে জোরে বলা হচ্ছে, নর্মসের মধ্যেই পড়ছে না। আরেকটা বিষয় আলাপ করি তাহলে। এখন আপনি অর্থনীতির কথা বলছিলেন, সংস্কারের কথা তো বললেন, সংস্কার তো আসলে একটা ধোঁকাবাজি, এটা বোঝাই যাচ্ছিল। অর্থনীতির কথা বললেন, অর্থনীতির অবস্থা খুবই খারাপ। অর্থমন্ত্রী নিজেই বলছেন যে এই অর্থনীতি নিয়ে চলা খুব কঠিন। সেদিনকে বলেন 2 বছর লাগবে অর্থনীতি টেনে তুলতে। তো এই জায়গায় সরকার আসলে কেমন দেশ পরিচালনা করতেছে? এই 3 মাস হয়ে গেল। আমি প্রথম 2 মাস হলো তো, 3 মাস 3 মাসে মোটামুটি তো একটা জিনিস এখনো মানুষের ওইভাবে খারাপ লাগেনি বা ওইভাবে প্রকাশ আসেনি। যেমন ধরো রোজার সময় মোটামুটি জিনিসপত্র যাই হোক মানুষের একেবারে খুব বেশি মানে সমস্যা হলেও ওটা ওইভাবে কোনো বিক্ষুব্ধ হয়নি। মানুষ দেখতে চাচ্ছে যে নতুন সরকার পরে ইলেকট্রিসিটি তেলের প্রবলেম মোটামুটি একটা ম্যানেজেবল আছে, কিন্তু এগুলো কিন্তু আবার অ্যাকুমুলেটেড হচ্ছে। অনেক জিনিস আছে, যেমন অনেক কিছু ছাড় দেওয়া হচ্ছে, এটা কিন্তু পরবর্তীকালে দিতে হবে। তেলের দাম বাড়ছে, যেমন আমি কম দিচ্ছি, এটা এক সময় দিতে হবে। এবং বিভিন্ন জায়গায় যে মানুষের যে দুরবস্থা আছে, মানুষের যে ইনফ্লেশন বাড়ছে, এটা কিন্তু সামনে আরো বাড়বে। আমি খালি যে কোনোভাবে যদি আমি এটা কন্ট্রোল না করতে পারি, তার জন্য যে মেজার এগুলো যদি আমরা না নিতে পারি, তাহলে দেশের অবস্থা কাজেই প্রথম 2-3 মাস মানুষের কষ্ট হলেও মানুষের সরকারকে সময় দিচ্ছে, কিন্তু একটা সময় গিয়ে আসলেই সরকারকে পারফর্ম করতে হবে। এখন পর্যন্ত আমি সরকারের যে উদ্যোগগুলো দেখছি, এগুলো কিছুটা হলো যেটাকে বলা হয় সস্তা জনপ্রিয়তার। সত্যিকার অর্থে সেদিকে সিপিডির দেবপ্রিয়াদের কথা বলছে, ওই কথাটা আমি খুব ভালো লেগেছে আমার কাছে। বলে যে মা অনেক সময় যেটাকে বলা হয় মানে কঠিন ভালোবাসা, কঠিন মানে কষ্ট দিয়ে ভালোবাসা, যে ভালোবাসে সেই জন্য কষ্ট দিচ্ছে। যে স্কুলে যখন বাচ্চা যেতে চায় না, তাকে মা পিটিয়ে স্কুলে নিয়ে যায়, এই ভালোবাসাটা তার দরকার যে ওই ছেলেটার ভবিষ্যতের জন্য। সেই মায়ের সেই এই বাংলাদেশে এখন ওই ধরনের ভালোবাসা দরকার ছিল, যে আমাকে পিটিয়ে হলো, মানুষকে কষ্ট দিয়ে হলো, ভবিষ্যৎ যেন সে ভালো থাকে সেরকম যেন। এখন আমি যদি ছেলে স্কুলে যেতে চাচ্ছে না, মা যদি আদর করে, না বাবা তোমার স্কুলে যাওয়ার দরকার নেই, তাহলে কিন্তু সর্বনাশ হবে। আমার ধারণা হচ্ছে যে এখন পর্যন্ত যে এই সরকার ওই ধরনের ভালোবাসাটা দিচ্ছেন, কঠিন ভালোবাসার দিকে যাচ্ছেন না। কিন্তু এক সময় না এক সময় তো বাস্তবতাকে তার ফেস করতে হবে। ছেলে তো একসময় চাকরি বাকরি করতে হবে, ছেলেকে একসময় কমপ্লিট করতে হবে, তখন কিন্তু ছেলে আর কিছুতেই সুযোগ পাবে না। তো আমার ধারণা যে যত আর্লি সরকারের এটা ধারণায় আসে ততই ভালো। আর জোর করে প্রতিপক্ষকে যতই চেষ্টা করেন ঠেকিয়ে রাখা, দেশের অবস্থা যতই খারাপ হবে, ততই জনগণই চাইবে যে প্রতিপক্ষ শক্তিশালীভাবে ফিরে আসুক, এবং যেটা যত দেরিতে চায় ততই সরকারের জন্য ভালো। আমি মনে করি যে সরকারকে একটা স্টেবল পজিশনে আসতে হবে, ইকোনমিক্যাল স্টেবিলিটি অত্যন্ত দরকার। তাছাড়া সামাজিক স্টেবিলিটি আসবে না, অর্থনৈতিক স্টেবিলিটি আসবে না। সরকার যদি অর্থনৈতিক স্টেবিলিটি আনতেই চায়, ধৈর্য ধরতে চায়, কিন্তু একটা বড় বৃহৎ অংশকে বাদ দিয়ে কি এটা সম্ভব কিনা? না, আমি বলি সম্ভব না, অসম্ভব। এটা সবচেয়ে বড় বোকামি পৃথিবীর ইতিহাসে কোথাও এটা পারা যায়নি, কোনোখানে আনে। আমি অর্ধেক লোকে ইগনোর করবো, তাদেরকে কোনো রকম রাইট দিব না, তাদেরকে কোনো মানুষ বলে মনে করবো না। এটা তো পাকিস্তানিরা চেষ্টা করেছিল। টিক্কা খান বলেছিল আমি মিট্টি চাই, মানে মাটি চাই, স্কর্চ আর্থ নাকি বলে, মানে শুধু পোড়া মাটি নীতি। আমি এখানে লোক, আমি এগুলো সব গাদ্দার, এগুলো সব মুসলমান না হিন্দু, এগুলো বাদ দিয়ে আমি মুসলমান নিয়ে একে ডাকবো, মাটি চাই। ওরা কিন্তু অনেকটা ওই ধরনের গত সরকারের কথাবার্তা তো তাদের যারা তাদের কি বলে, তাদের যারা গার্জিয়ান ছিলেন এবং তাদের যারা ছিলেন কি বলে নিয়োগকর্তা, তারা তো ওইসব কথাই বলতে চাচ্ছিল, এদেরকে একেবারে নির্মূল করতে, খারাপ লোক এদেরকে নির্মূল করে দিতে হবে। তো ওই নির্মূল করার চেষ্টা অনেকেই অনেক সময় করেছে, কোনো সময় সাকসেসফুল হয় নাই। এবং এই সরকার এটা আশা করি না করবে। তবে তাদেরকে রাজনীতি থেকে বাদ দিয়ে দেওয়া এবং তারা চুপ করে বসে থাকা, এই ধরনের চিন্তা করাটা আমি অনেকে বোকার শখে বাস করে। এই চুপ করার প্রসঙ্গ, 2টা প্রসঙ্গ আমি করতে চাই। চুপ করার প্রসঙ্গ বলেন, এই চুপ করার প্রসঙ্গ কি আপনার মনে হয় যে এই নিষেধাজ্ঞার পর আওয়ামী লীগ চুপ আছে? রাজনীতিবিদ হিসেবে আওয়ামী লীগ চুপ আছে মানে একটা স্ট্র্যাটেজি তাদের। আমি ব্যক্তিগতভাবে ধারণা করছি, আমি হলে যেটা করতাম, মানুষকে বুঝতে দিচ্ছে যে ঠিক আছে আওয়ামী লীগের তো অনেক খারাপ বলছে, গালাগালি করছে, এরা কি করে দেখো। তখন যখন মানুষের দেখতে, ওরা বুঝতে পারছে তো যে মানুষের দেখছে যে আওয়ামী লীগের চোখে খারাপ করছে, চাঁদাবাজি খারাপ হচ্ছে, মানুষের উপর অত্যাচার খারাপ হচ্ছে, বিভিন্নখানে খারাপ, মানুষের নিরাপত্তা খারাপ হচ্ছে, চাকরি বাকরি খারাপ হচ্ছে, ব্যবসা বাণিজ্য খারাপ হচ্ছে। তখন যতদিন যাবে মানুষের রিয়ালিটি সবারই ভালোই তো ছিলাম। এখন যদি এখনই হট্টা করে শুরু করে দেয়, মানে এদের সুযোগই দিল না, এটা ভালো করতে পারতো। রাইট, তার মানে 6 মাস সরকারকে আওয়ামী লীগ চাইবে যে এরা পোস্তে পোস্তে একটা এমন জায়গায় আসুক যেখানে
অটোমেটিক্যালি পড়ে যায়, ওটা ধাক্কা দিতে না হয়। হয়তো হয়তো এটা আমি assume করছি। আপনি অনুমান করতেছেন। আপনি আরেকটা জিনিস বলতে চাই, কারাগারে এত মৃত্যু হয়ে গেল বাংলাদেশের কারাগারে। জেনারেল এরশাদ সাহেব ছিলেন রাষ্ট্রপতি 9 বছর, সেই সময়ও কারা মৃত্যু হইলে সঙ্গে সঙ্গে বিচার তদন্ত হয়েছে। আওয়ামী লীগের সময় হয়েছে, এর আগে বিএনপির সময় হয়েছে, কিন্তু এই যে 175 জনের মতো প্রায় কারাগারে মৃত্যু হয়ে গেল, একটা ঘটনার আমরা তদন্ত দেখছি না। সরকার কি মনে করছে যে সবই হার্ট অ্যাটাক করছে, সবই অসুস্থ হয়ে মারা যাচ্ছে, নাকি একদম এটা এক ধরনের স্ট্র্যাটেজি যে এভাবে অসুস্থ হতে অসুস্থ হয়ে মারা যাবে, কোনো তন্ত্রের দরকার নেই? এই কথাটা আমি আগে বোধহয় বলেছিলাম বা লেগেছি, এখন আমি আবার তোমাকে স্পষ্টভাবে বলতে চাই। 5ই আগস্টের পরে সত্যিকার অর্থে মানবতা বিরোধী অপরাধ বেশি হয়েছে। যদি 5ই আগস্টের আগেও কিছু হয়ে থাকে, হয়েছে ডেফিনেটলি, হয়তো এগুলো প্রমাণ সাপেক্ষ। 5ই আগস্টের পরে মানবতা বিরোধী অপরাধ ব্যাপকভাবে হয়েছে। সেখানে মানবতা বিরোধী অপরাধ বলতে যেগুলো যেগুলো বোঝা যায়, আমি এটার উপরে স্টাডি করছিলাম। সেখানে আমি বলছি তোমার হত্যা ও গণহত্যা, বেসামরিক জনগণকে সুপরিকল্পিত হত্যা করা, এটা হয়তো শেখ হাসিনাকে এটা ব্যাপার, যদিও এটা নিয়ে কোশ্চেন আছে। পুলিশ কি নিজে আত্মরক্ষার জন্য গুলি করেছে? পুলিশ কি অন্য লোককে বাঁচানোর জন্য গুলি করেছে? কোনো স্থাপনাকে বাঁচানোর জন্য গুলি করেছে? তাহলে কিন্তু পুলিশের দোষ নাই। কাজে এইসব কারণে যদি কেউ অর্ডার দিয়ে থাকে, সেটাও কিন্তু কোনো দোষ নয়। কাজে এটা সুপরিকল্পিত আক্রমণ, রাজনৈতিক, জাতিগত বা ধর্মীয় কারণে সাধারণ মানুষের উপরে ব্যাপক আক্রমণ। 5ই আগস্টের পরে রাজনৈতিক এবং জাতিগত কারণে, যেমন মাইনরিটি কমিউনিটির উপর হয়েছে, খ্রিস্টানদের উপর হয়েছে, হিন্দুদের উপর হয়েছে, আহমদের উপর, এবং রাজনৈতিক কারণে দোষর বলে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সংশ্লিষ্টতা সামান্যতা মাত্র এসব ব্যাপক আক্রমণ করা হয়েছে, মানুষকে হত্যা করা হয়েছে, মানুষকে নির্যাতন করা হয়েছে, জেলখানা নিয়ে যায়, এবং জেলখানা থেকে তাদেরকে মৃত অবস্থা বের করা হয়েছে, এবং যার কোনো ইনকোয়ারি নেই, তুমি যেটা বলা। এগুলো সব আমি মনে করি মানবতা বিরোধী অপরাধ, এবং এগুলোর বিচার হবেই একদিন। এসব বিচার কেউ কোনো ঠেকে রাখতে পারে না। এটা আজকে না হোক, 1 বছর পরে হোক, 10 বছর পরে, 2 বছর পরে, এই হিসাব হবেই। 5ই আগস্টের পরের ঘটনার হিসাব হবে, এবং মানবতা বিরোধী অপরাধ ব্যাপকভাবে সংগঠিত হয়েছে এই সময় বলে আমি নিজে আশঙ্কা করছি। এবং এগুলোর প্রমাণ করার মতো যথেষ্ট এলিমেন্টস আছে। প্রচুর মানুষ জেলখানার ভিতর থেকে মারা যাচ্ছে, এবং জেলখানা তাদের ট্রিটমেন্ট সময় দেওয়া যাচ্ছে না। তারপরে প্রচুর মানুষকে বিভিন্নভাবে আক্রমণ করা হচ্ছে। আমি একজনকে জানি উত্তরে, এক পাইলট, মহিলা পাইলট, তার হাজবেন্ড সেও থাকতো, তার বাসায় এসে অ্যাটাক করে থাকে, তার হাজবেন্ড তো পালিয়ে তাকে মেরে ফেলে, তবে তার সব লুটপাট করে নিয়েছে। আবার 10-15 দিন পরে আবার এসে লুটপাট শুরু করছে। ওপর কি দোষ? কি বলে, স্যার আমি তো পাইলট, আমি যখন বিভিন্ন জায়গায় যাই, অনেক সময় আমি ভিআইপি টিআইপির সঙ্গে সবাই মিলে ছবি তোলে, আমিও সেখানে ছিলাম, আমি জানিও না, কোনো হয়তো অভিমন্ত্রী বা প্রধানমন্ত্রী কারো সঙ্গে বলে, ওটা তারা কোথেকে পাইছে, এখন এসে আমার পালিয়ে বাসা টাসা বিক্রি করে পালিয়ে চলে গেছে। এরকম ভাবে সাধারণ মানুষকে রাস্তাপথে, জাস্ট এই যে গাজী টায়ারের ভিতরে একটা ফ্যাক্টরি থেকে শুধু জ্বালিয়ে দেয়নি, তার ভিতরে আমি যেটা শুনেছি, জানি না, কেউ বলে 25-30 কেউ 180 জনের, কেউ বলে 200-250 লোক মারা গেছে, তার ভিতরে তাদেরকে বের করার ব্যবস্থা করা হয়নি, আগুন দিয়ে জ্বালিয়ে তাদেরকে। মনে হয়েছে যারা লুটপাট করতে গেছিল তারাই একদল উপরে লুটপাট করতেছে, আরেকদল নিচে লুটপাট করে আগুন ধরে। না, আরো অনেক জায়গায় হয়েছে, আমি আরো এক জায়গায় খবর পেয়েছি, সেখানে আগুন জ্বালিয়ে দিয়ে মানুষ মারা হয়েছে, এবং সেখানে পুলিশ বা আইন রক্ষকের বাহিনী তারা কোনো প্রোটেকশনের ব্যবস্থা করেনি, বরং যারা প্রোটেক্ট করতে আসছে অনেক সময় তাদেরকে ঠেকানো হয়েছে। এগুলো হলো এই আমি যেটা বললাম, এটা হলো গণহত্যা, এবং এটা মানবতা বিরোধী অপরাধ, এবং এগুলোর বিচার হবে একদিন। এই যে মানবতা বিরোধী অপরাধের কথা বললেন, এখন যে কোর্টে বিচার হচ্ছে এবং শেখ হাসিনা এটাকে ক্যাঙ্গারু কোর্ট বলেছেন, আপনার কাছে কি মনে হচ্ছে এই বিচার কি আসলে যথাযথভাবে হচ্ছে? আমি তো এটার উপর লেগেছি, বিচার ব্যবস্থার উপর আমি জোর করতে পারি না। তবে আমি যে বললাম ইনকোয়ারি, যেটা কথা হলো যে যখন পুলিশরা যখন মানুষকে হত্যা করেছে বলে আমরা খবর পেয়েছি, আমার বহুত বক্তব্য আছে, এটার মধ্যে আমার স্টেটমেন্ট আছে, এবং বিভিন্ন জায়গায় যে পত্রিকা আসছে যে পুলিশের নিরীহ লোককে মারছে, নিরস্ত্র লোককে মারছে, এটা ছিল আমাদের কনসার্ন। নিরস্ত্র লোককে মারা হচ্ছে, সেটার কারণে এটা অপরাধ, বিচার করা উচিত, তদন্ত। এখন পরবর্তীকালে 5ই আগস্টের পরে হঠাৎ করে আন্দোলনকারীরা বলছে, আন্দোলন কি এমনি হয়েছে? আমরা মানুষ হত্যা করেছি, নিজেরাই বলতেছে, আমরা তোমার নাশকতা করেছি, আমরা পুলিশ হত্যা করেছি।